জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব ক্লাস 9-এর শিল্প বিপ্লব অধ্যায়ের পার্ট 3। আজকে আমাদের অধ্যায়টা একদম শেষ হয়ে যাবে। এরপরে সাজেশনের প্রশ্ন নিয়ে আমি কিছু ভিডিও বানাবো, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখবে। দ্বিতীয় পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আগামী 2 দিনের মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো ভিডিওগুলো দেখার জন্য। তো এরপরে দেখো যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে শিল্প সংরক্ষণ নীতি। শিল্প সংরক্ষণ নীতিটা আসলে কি খুব ভালো করে বুঝে নাও। ইংল্যান্ডে যখন প্রচুর পরিমাণে মালপত্র জিনিসপত্র তৈরি হচ্ছে শিল্প বিপ্লবের জন্য, এই মালপত্রগুলোকে ইংল্যান্ড বিক্রি করার জন্য নিয়ে যায় কোথায়? ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে দেশে। যেমন সেটা কি হতে পারে, ফ্রান্স হতে পারে, তারপরে জার্মানি হতে পারে, প্রাশিয়া হতে পারে, রাশিয়া হতে পারে। এই সমস্ত দেশে ইংল্যান্ড তার মালপত্রগুলোকে বিক্রি করতে শুরু করলো। এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম শুরু হলো এখান থেকে যে সমস্ত দেশে ইংল্যান্ড তার মালপত্রগুলোকে বিক্রি করছিল, সেই দেশের সরকার বা সেই দেশের জনগণ ভাবলো যে ইংল্যান্ড যদি ওর দেশে কোম্পানি তৈরি করে, কারখানা তৈরি করে, মালপত্র তৈরি করে নিয়ে এসে আমাদের দেশে বিক্রি করতে পারে, আমরা কেন তৈরি করতে পারবো না? আমরা কেন আমাদের দেশে নিজেদের জন্য মালপত্র তৈরি করতে পারবো না? আচ্ছা, আমরা পারি না, তাই অসুবিধা নেই, আমরা দেখে দেখে শিখে নিব। তো সেই সমস্ত দেশগুলো কি করলো? ইংল্যান্ডের নকল করতে শুরু করলো। ইংল্যান্ডের সমস্ত মালপত্র নকল করে নিজের দেশে তৈরি করতে শুরু করলো। কিন্তু নকল করা জিনিসের মতোই হয়ে থাকে, সেটা কিন্তু আসল জিনিসের কিন্তু তুলনা হতে কিন্তু পারে না। তো এর জন্য কি হলো, সেই সমস্ত দেশ যেমন ফ্রান্স, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, জার্মানি, এই সমস্ত দেশ যখন ইংল্যান্ডকে কপি করতে শুরু করলো, ইংল্যান্ডের মালপত্রগুলোকে নকল করতে শুরু করলো, সেগুলোর কোয়ালিটি কিন্তু ইংল্যান্ডের মতো কিন্তু হলো না। কিন্তু তার জন্য কি দেখা গেল যে তাদের দেশের মালপত্র তাদের দেশের লোকই কিন্তু খাচ্ছে না বা কিনছে না। এর জন্য সেই দেশের সরকার একটা বুদ্ধি বার করলো। কি বুদ্ধি সেটা হচ্ছে শিল্প সংরক্ষণ নীতি। এই নীতি কি জিনিস? যদি ইংল্যান্ড আমাদের দেশে মালপত্র বিক্রি করতে নিয়ে আসে, তাহলে আমরা ইংল্যান্ডের মালপত্রের উপরে চড়া হারে ট্যাক্স কালেকশন করব। যদি আমরা ইংল্যান্ডের মালপত্রের উপরে চড়া হারে রাজস্ব নেই, কর নেই, তাহলে ইংল্যান্ডের মালপত্রের দাম বেশি হয়ে যাবে। ফর এক্সাম্পল, এই কলমটাকে যদি আমি ইংল্যান্ড থেকে নিয়ে এসে ফ্রান্সে বিক্রি করি, এটার দাম যদি 100 টাকা হয়, তাহলে ফ্রান্সের সরকার কি বললো, এই কলমটার উপরে আমি 50 টাকা এক্সট্রা করে চার্জ নিব। তাহলে কি হবে? 50 টাকা কলমটার দাম কিন্তু বেড়ে গেল। কিন্তু তখন কিন্তু কলমটা কিন্তু আর 100 টাকা দিয়ে বিক্রি হবে না, 150 টাকাতে বিক্রি হবে। তার জন্য কি হলো? তার জন্য দেখা গেল যে মানুষ সস্তায় কম দামে সেই দেশেরই জিনিসপত্র সেই দেশেরই লোক কিনতে শুরু করলো, তবে নকল হলেও কিনতে শুরু করলো। ঠিক আছে, এইভাবেই একে বলা হয়ে থাকে শিল্প সংরক্ষণ নীতি। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। যখন প্রত্যেকটা দেশই যখন ইউরোপ মহাদেশের প্রত্যেকটা দেশই যখন নিজেদের মালপত্র নিজেরাই তৈরি করতে শুরু করলো, তখন দেখা গেল একটা সমস্যাটা কেমন সমস্যা? সমস্যাটা এরকম যে ইউরোপ মহাদেশে প্রত্যেকটা দেশই নিজেদের মধ্যে নিজেরাই মালপত্র তৈরি করছে। এখন প্রশ্ন, এত মালপত্র শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া মালপত্র খাবে কে? এগুলো বিক্রি করা হবে কোথায়? ঠিক আছে, তো তারা বেছে নিল কি? তারা বেছে নিল এশিয়া মহাদেশকে, আফ্রিকা মহাদেশকে। বলা হলো চলো সেখানে যাওয়া হোক, সেখানে গিয়ে এগুলো সব বিক্রি করা হবে, সেই দেশের লোকদেরকে খাওয়ানো হবে। এমনকি আমাদের মালপত্র তৈরি করতে যে সমস্ত কাঁচামাল লাগে, কাঁচামাল মানে কি? যেমন ধরুন আমি যদি জামা কাপড় তৈরি করি, তাহলে কাঁচামাল হিসাবে কি লাগবে? রং লাগবে, জামার বোতাম লাগবে, সুতো লাগবে, সুতোর জন্য কি লাগবে? সুতোর জন্য তুলো লাগবে। এগুলোকে কাঁচামাল বলা হয়ে থাকে। এমনকি কাঁচামাল আমরা সেই দেশ থেকেই নিয়ে আসবো, মাল তৈরি করব আমাদের দেশে এবং সেগুলোকে বিক্রি করব ওই দেশে। তাহলে আমাদের টাকা পয়সাও কামাই হবে, খুব কম দামে কাঁচামালও আমরা পেয়ে যাব। তো এই নিয়ে শুরু হলো ইউরোপ মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ আছে ওদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যে এশিয়া আফ্রিকা এই দুটো দেশকে কে দখল করবে, কে বেশি পরিমাণে এই দুটো মহাদেশের অংশ দখল করতে পারে, এই নিয়ে। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এশিয়া যে মহাদেশ, এই মহাদেশের উপরে ইংল্যান্ডের নজর সবার আগে বেশি করে পড়ে। ইংল্যান্ড কি করে? ইংল্যান্ড সবার আগে আমাদের দেশ ভারতবর্ষকে আগে দখল করে নেয়। ঠিক আছে, তো এই যে দখল করার যে লড়াই, নিজেদের শক্তি বাড়ানোর যে লড়াই, এটাকে বলা হয় সাম্রাজ্য ছড়িয়ে দেওয়ার লড়াই বা সাম্রাজ্য বড় করার লড়াই, এটাকে বলা হয় সাম্রাজ্যবাদ। মনে রাখবে,
1783 থেকে 1825 এই সালটাকে, এই সালের মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে সাম্রাজ্য নিয়ে লড়াই হয়েছিল। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো ভালো করে মাথায় রাখবে না, ঠিক আছে। এরপরে দেখো এশিয়া মহাদেশ। যখন এশিয়া মহাদেশের মধ্যে অন্যান্য দেশের যেমন ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলো যখন সেখানে গিয়ে পৌঁছালো নিজেদের জায়গা দখল করার জন্য, তখন কি দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি যে ওদের মধ্যেই গন্ডগোল শুরু হচ্ছে, ওরা ওদের মধ্যে গন্ডগোল করছে। তো এইভাবে করে ওদের মধ্যে গন্ডগোল সৃষ্টি হলো এবং আস্তে আস্তে তারা কি করলো, তাদের মধ্যে মিউচুয়াল করে নিয়ে তাদের সেই সব জায়গাগুলোকে ভাগ করে নিতে সক্ষম হলো। আমরা কি দেখতে পাচ্ছি? এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে ওরা ভারতবর্ষকেও ছাড়েনি, মায়ানমারকে ছাড়েনি, আফগানিস্তানকে ছাড়েনি, এমনকি চীন, শ্রীলঙ্কা, জাপান, এই সমস্ত দেশগুলোকে ছাড়েনি। অনেক দেশের নাম আছে, এখানে লেখা সম্ভবই না, গোটা বোর্ড ভরে যাবে নাম লিখে। তো কোনো দেশকেই এই ইউরোপ মহাদেশের লোকেরা কিন্তু ছাড়েনি, কিন্তু সবগুলোকে লুটে খেয়েছে, ঠিক আছে। তো ভালো করে তোমরা মাথায় রেখে দাও যে শিল্প বিপ্লবের পরে কি হয়েছিল। এরপরে কি হলো, যখন তারা এশিয়া মহাদেশকে লুটে খাচ্ছে, এই সমস্ত দেশগুলো এসে ওদের মধ্যে ভাগাভাগি করে উপনিবেশ তৈরি করে অত্যাচার করে যখন লুটে খাচ্ছে, তখন তাদের পেট ভরছে না, ওরা কি করছে? চলে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। এমনিতে আফ্রিকা মহাদেশের উন্নতি কিন্তু সেরকম হয়নি, এখনও কিন্তু উন্নতি হয়নি। এর প্রধান কারণটা হচ্ছে সেখানকার আবহাওয়া এবং জলবায়ু। কারণ সেখানে সবসময় বৃষ্টি হওয়ার জন্য, বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য, আবহাওয়াটা একটু গরম থাকার জন্য সেখানে গাছপালা খুব বেশি, ঠিক আছে। কারণ যেখানে রৌদ্র বেশি সেখানে কি হবে? সেখানে জল বাষ্প বেশি হবে, সমুদ্র সেখানে বেশি, সমুদ্রের পরিমাণটা সেখানে বেশি, তার জন্য জল বাষ্প হয় বেশি, বৃষ্টিপাত হয় বেশি। এর জন্য আবহাওয়াটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে থাকে। সেখানে বিভিন্ন রকম মহামারী, রোগ বিসুখ বেশি হয়ে থাকে, অসুখ বিসুখ বেশি হয়ে থাকে, তার জন্য সেখানে সেরকম কোনো উন্নতি হয়নি। আর জঙ্গলও খুব বেশি, কোথাও আবার মরুভূমি, এটা একটা সমস্যা। তো আফ্রিকা মহাদেশকে ওরা ছাড়লো না, ওরা বললো ঠিক আছে অসুবিধা নাই, ওরকম জঙ্গলের মধ্যেই যাব ওই সমস্ত দেশের লোকগুলোকে লুটার জন্য, ঠিক আছে। আমরা সব জায়গাতে লুটে খাবো, এখানেও খাচ্ছি এখানেও খাবো। তাই হচ্ছে ইউরোপ মহাদেশের লোকেদের বা ইউরোপ মহাদেশের সেই দেশগুলোর চিন্তাভাবনা যে কিভাবে তারা নিজেদেরকে বড় করবে। তো এটা গেল আমাদের আফ্রিকা, এই হচ্ছে এশিয়া, ঠিক আছে। আরেকটা জিনিস এখান থেকে বলি, সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষকে বলা হতো ইংল্যান্ডের রত্ন, ঠিক আছে। ভারতবর্ষের মতো সম্পত্তি এশিয়া মহাদেশের অন্য কোনো দেশে কিন্তু ছিল না। কারণটা কি? কারণ হচ্ছে ভারতবর্ষ আগে থেকে অনেকটাই আত্মনির্ভর ছিল, আগে থেকে সব কিছুই এখানে পাওয়া যেত, ঠিক আছে। সব কিছুই ব্যবসা হতো, সব কিছুই পাওয়া যেত, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই আমাদের দেশের লোক মেশিন ছাড়াই হাত দিয়ে তৈরি করতো সব কিছু, ঠিক আছে। তো এরকম ভারতবর্ষ ছিল, তাই প্রচুর পরিমাণে মূলধন ভারতবর্ষে ছিল। আর সেই সমস্ত মূলধনগুলোকে, সেই সমস্ত কাঁচামালগুলোকে, যেগুলোতে জামা কাপড় তৈরি হয়, বিভিন্ন জিনিস তৈরি হয়, ঠিক আছে, সবগুলোকে ইংরেজরা লুট করে নিয়ে যেত তার দেশে। তার জন্যই ইংল্যান্ডের কাছে ভারতবর্ষ ছিল রত্নর মতো ছিল। সেজন্য মনে রাখবে ভারতবর্ষকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের অথবা ইংল্যান্ডের রত্ন বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, 4 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। আর 2 নম্বরের জন্য তোমরা এগুলো অবশ্যই পড়বে, শিল্প সংরক্ষণ নীতি কী, সাম্রাজ্যবাদ কী, এশিয়া মহাদেশে কোন কোন দেশের উপরে ইংল্যান্ড তার কবজা করে, ঠিক আছে, এগুলো সব ভালো করে পড়বে। চীন দেশে কি হয়েছিল? চীন দেশের লোকগুলোর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা কি করে? তারা অন্যের সাথে মিশতে চায় না, অন্য দেশের সাথে মিশতে চায় না, ওরা ওদের মধ্যে থাকতে চায়, ওদের এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো। তো চীন দেশেও ওরা কিন্তু ঢুকে পড়ে, চীন দেশেও ওরা কি করে? যুদ্ধ শুরু করে, যুদ্ধ অনেক জায়গাকে দখল করে ফেলে, ঠিক আছে। যেমন একটা জায়গা হংকং, ঠিক আছে, সেখানে কিন্তু প্রথম ইংরেজরা যুদ্ধ করে এবং সেই জায়গাটাকে দখল করে ফেলে। তো চীন দেশে ইংরেজরা কি বিক্রি করতো? ড্রাগস বিক্রি করতো। ড্রাগসের ব্যবসা চীন দেশে সব থেকে বেশি হতো, ঠিক আছে। এরপরে ইংরেজদের পিছে পিছে অন্যান্য দেশগুলো গেল, ফ্রান্স গেল, পর্তুগাল গেল, পর্তুগিজরা গেল, ইউরোপ মহাদেশে প্রায় সব দেশের লোকগুলোই প্রায় সেখানে গিয়ে উপস্থিত হলো চীনকে লুটে খাওয়ার জন্য। কিন্তু এই অবস্থায় একটা সমস্যা দেখা গেল যে ইংল্যান্ড বলে বসলো যে না, শুধুমাত্র চীনের উপরে তাদেরই অধিকার থাকবে, অন্য কোনো দেশ অধিকার করতে পারবে না। তখন আমেরিকার যে রাষ্ট্রপতি ছিল, আমেরিকার যে প্রধানমন্ত্রী ছিল, তার নাম হচ্ছে জন হে। সে গিয়ে বলল কি? সে গিয়ে বলল যে ওখানে না, সেখানে মুক্ত দ্বার নীতি হবে। মুক্ত দ্বার নীতি মানে কি? মনে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চীন দেশে মুক্ত দ্বার নীতি কে চালু করেছিল? জন হে। তিনি একজন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন বলতে পারো। তো তিনি সেখানে গিয়ে বলেন না, শুধুমাত্র ইংল্যান্ড চীনে ব্যবসা করতে পারবে না, প্রত্যেকটা দেশেরই অধিকার আছে চীন দেশে ব্যবসা করার জন্য।
মানে ব্যাপারটা হয়ে গেল এরকম, ঠিক আছে। দেশ হচ্ছে ওদের, ওরা ওদের মধ্যে ভাগাভাগি করছে যে কে ব্যবসা করবে সেখানে। এই গেল একটা কাহিনী যে কিভাবে শিল্প বিপ্লবের পরে অরাজকতার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হয়, কিভাবে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলো গোটা পৃথিবীর মধ্যে তাদের উপনিবেশকে ছড়িয়ে দেয় এবং অত্যাচার করতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই যে সড়কপথ, রেলপথ, জলপথ, এই পথগুলোর উন্নতি তো প্রয়োজন, তাই না? কারণ তারা সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাট উন্নতি করবে না তো কিসের উন্নতি করবে? রাস্তাঘাট উন্নতি না হলে তারা ঘুরবে কেমন করে? যেমন হচ্ছে জলপথ, জলপথের উন্নতির পেছনে ইংল্যান্ডের কিন্তু ভূমিকা অপরিসীম ছিল, ঠিক আছে। ইংল্যান্ডকে বলা হয় সমুদ্রের রানী বলা হয়। কেন বলা হয়? কারণ তার কাছে একটার পর একটা সেই লেভেলের জাহাজ ছিল, আগে থেকেই ছিল। তো মনে রাখবে ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হয়ে থাকে এই জন্যই। তো জলপথে যাতে খুব সহজেই এখানে ওখানে যাওয়া যায় তার জন্য কি হয়েছিল, তার জন্য পালতোলা জাহাজের পরিবর্তে স্টিম জাহাজের ব্যবস্থা করা হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে প্রথম যে স্টিম জাহাজ তার নাম হচ্ছে সাভানা, খুব ইম্পর্টেন্ট নাম সাভানা, প্রথম স্টিম জাহাজ ছিল। স্টিম ইঞ্জিন দিয়ে তৈরি ছিল, বাষ্প ইঞ্জিন দিয়ে সেটা তৈরি হয়েছিল। তো এই গেল একটা কাহিনী যে জলপথ। আরেকটা জিনিস সেটা হচ্ছে সুয়েজ খাল, ঠিক আছে। এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মাঝখানে একটা খালের মতো আছে, লম্বা খালের মতো আছে, সেই খাল দিয়ে জাহাজ কিন্তু পার হতো না। তো ইংল্যান্ড দেখলো যে আমাকে ইন্ডিয়াতে যেতে হচ্ছে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে, তো আমি কি করি, খালটাকে বড় করার জন্য সাহায্য করি, তাহলে খালটা বড় হলে এখান দিয়ে জাহাজ নিয়ে যাওয়া যাবে। তো সেই খাল বড় করা হয়েছিল, এখনও কিন্তু সেই খাল দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু হয় ইউরোপ মহাদেশের সাথে, আমাদের দেশের অন্যান্য আমাদের আশেপাশের দেশে কিন্তু ব্যবসা বাণিজ্য হয় সেই সুয়েজ খাল দিয়ে। মনে রাখবে সুয়েজ খালের গুরুত্ব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আরও অনেক প্রশ্ন আমি বলবো, তো মাঝে মাঝে বলে দিচ্ছি পড়ানোর মাঝে মাঝে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা একটা কথা গেল যে জলপথের উন্নতি। আর একটা হচ্ছে রেলপথ। মনে রাখবে যে ইংল্যান্ডে কিন্তু প্রথম রেলপথ চালু হয়, পৃথিবীর মধ্যে প্রথম রেলপথ ইংল্যান্ডে চালু হয়। কারণটা হচ্ছে সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হচ্ছিল, আর শিল্প বিপ্লবের মালপত্র এখানে খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য এই রেলপথের সিস্টেমটা নিয়ে আসা হয়। এরপরে যেটা সেটা হচ্ছে সড়কপথে একটা যুগান্তকারী বিপ্লব আসে। সেই বিপ্লবটা কেমন করে আসে, যখন ম্যাকাডাম বলে এক ব্যক্তি ছিল, সেই ম্যাকাডাম ব্যক্তি কি করলো, যে পিচ ঢালা রাস্তা আবিষ্কার করলো। আগে মানুষ কি করতো, ইটের রাস্তায় হাঁটতো, মাটির রাস্তায় হাঁটতো, ঠিক আছে, পাথরের রাস্তায় হাঁটতো। কিন্তু যখন পিচ ঢালা রাস্তা আসলো, সেই পিচ ঢালা রাস্তার কোয়ালিটি কিন্তু অনেক গুণ ভালো, অনেক বছরের পর বছর কিন্তু নষ্ট হয় না, শুধুমাত্র ইন্ডিয়ারগুলো বাদ দিয়ে যেটা নষ্ট হয়ে যায় ইন্ডিয়াতে, ঠিক আছে। তো বছরের পর বছর সেই রাস্তা কিন্তু মজবুত থাকতো, সহজে নষ্ট হতো না, বর্ষার জলে নষ্ট হতো না। তাই বছরে 12 মাসই ব্যবসা করা সম্ভব সেই রাস্তা দিয়ে, গাড়ি চালানো সম্ভব, সব কিছু নিয়ে যাওয়া সম্ভব রাস্তা দিয়ে। তো এই পিচ ঢালা রাস্তা যখন ম্যাকাডাম আবিষ্কার করলো, তারপরের থেকে এই রাস্তার ক্ষেত্রে এক বিশাল একটা বিপ্লব আসলো, ঠিক আছে। তো খুব সহজেই এখানে ওখানে যাওয়া সম্ভব হতে শুরু হলো। এরপরে আরেকটা যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে টেলিগ্রাফ কি জিনিস, দেখবে টাইপরাইটার আছে, টাইপরাইটারে যে কোনো কিছু টাইপ করা যায়, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি কাউকে টাইপ করে ওখানে পাঠাতে চাই, আমি যদি এখানে বসে যদি কাউকে টাইপ করে কলকাতায় কিছু পাঠাতে চাই তাহলে কিন্তু পারবো না। তো এটা সম্ভব কেমন করে হলো, এই টেলিগ্রাফের মাধ্যমে, তারের মাধ্যমে সেই সমস্ত সংবাদ টাইপরাইটারের সাথে যুক্ত থাকতো, সেটা আমি এখানে টাইপ করলে ওইখানে কাগজটা কিন্তু বেরিয়ে যেত। তো এরকম একটা সিস্টেম তৈরি হয় টেলিগ্রাফ, যার জন্য যোগাযোগ ব্যবস্থা বা ডাক ব্যবস্থা একটা বিশাল বড় পরিবর্তন আসে। এরপরে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে একটু অন্যরকম কাহিনী, সেটা হচ্ছে শেরজোব হত্যাকাণ্ড। তোমাদের এই অধ্যায় শেষের দিকে পার্ট আছে শেরজোব হত্যাকাণ্ড, এটাও পড়ো, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য 4 নম্বর অথবা 2 নম্বরের জন্য। তো শেরজোব হত্যাকাণ্ডটাকে একটু বুঝে নাও। তো শেরজোব হত্যাকাণ্ড হচ্ছে ফার্দিনান্দ বলে একজন রাজকুমার ছিল, ঠিক আছে, তিনি রাজকুমার ছিলেন এবং সোফিয়া এবং তার স্ত্রী ছিল। ফার্দিনান্দ একজন রাজকুমার ছিল এবং সোফিয়া তার স্ত্রী ছিল। এরা দুইজন স্বামী স্ত্রী মিলে এক জায়গাতে ঘুরতে গিয়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে শেরজোব, একটা শহরের নাম। সেই শেরজোব শহরে দুইজন স্বামী স্ত্রী ঘুরতে যায়, কিন্তু প্রবলেম শুরু হয় এখান থেকে। তারা ঘুরতে তো যায় কিন্তু আর বাড়িতে ফিরে যেতে পারে না, তাদের মৃত্যু হয়। কেমন করে মৃত্যু হয়, সেখানে একটা সন্ত্রাসবাদী দল ছিল, সেই দলের একজন নেতা তাদেরকে গুলি করে হত্যা করে এবং তাদের সেখানে মৃত্যু হয়। আর এই হত্যাকাণ্ডের জন্য প্রাশিয়া, যেখানকার তারা বাসিন্দা ছিল, এই শেরজোব যেখানকার তারা বাসিন্দা ছিল ফার্দিনান্দ এবং সোফিয়া, তাদের এই মৃত্যুর জন্য সার্বিয়াকে দায়ী করে, বলে যে সার্বিয়ার লোকরাই হচ্ছে এটাকে হত্যা করে, এই হত্যাকাণ্ড চলায় সার্বিয়ার লোকেরা। এর জন্য শুরু হয়ে যায় গন্ডগোল এই দুই দেশের মধ্যে, অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল এবং শুরু হয়ে গেল আস্তে আস্তে বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ কেমন করে হলো,
যখন এই দুটো দেশ লড়াই করতে শুরু করলো, এদের পিছনে আরও অন্যান্য দেশরাও যোগ দিতে শুরু করলো। আস্তে আস্তে টিম তৈরি হয়ে গেল খেলার টিমের মতো এবং শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, শেষ হয়েছিল 1918 সালে। মনে রাখবে সালটাকে। এইটুকুই ছিল আমাদের এই অধ্যায়ের বিষয়বস্তু, এর থেকে বাইরে কিছু আর নেই। এর পরের যে ভিডিওটা দিব সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে সেকেন্ড পরীক্ষার জন্য। আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই ভালো করে ভিডিওগুলো তোমরা দেখো। এই ভিডিওটাকে ভালো করে দেখে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আজকের মতো এই অবধি। এর পরের ভিডিওটা আসবে সাজেশনের উপরে বেস করে, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই।